বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র নিয়ে কথা বলবো, একাদশ ও দ্বাদশ শ্রেণীর। এটা বেসিক্যালি যারা 2025 সালে বা 26 সালে এক্সাম দিবে, মানে এইচএসসি এক্সাম, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে এই আলোচনাগুলো। আমরা একদম এই বইটা আমরা চেষ্টা করব। এই প্রথম পত্রের প্রথম খণ্ড বই এটা। আবার প্রথম পত্রের দ্বিতীয় খণ্ডও আছে। এভাবে দ্বিতীয় খণ্ডের প্রথম দ্বিতীয় পত্রের প্রথম খণ্ড আছে, আবার দ্বিতীয় পত্রের দ্বিতীয় খণ্ড আছে। যাই হোক, এভাবে আমরা আহ, একদম শুরুর যে চ্যাপ্টারটা আছে, আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি, এই চ্যাপ্টারটার উপরে কথা বলবো। তা এখানে আহ, হিসাব বিজ্ঞান পরিচিতির এখানে অনেকগুলো টপিক আছে। এই টপিকের ভিতরে আমরা আজকে ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। আমরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি, আমরা সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। আমরা এখানে একই বিষয় আরেকবার একটু দেখে নেই। আমরা এটা হিসাব বিজ্ঞান প্রথম পত্র একাদশ ও দ্বাদশ শ্রেণীর এই বইটা এটা। আর আমরা প্রথম অধ্যায় থেকে আলাপ করব হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে। আর টপিকটা হলো যে ভূমিকা আর কি, মানে ইংলিশে যেটা বলা হয় ইন্ট্রোডাকশন। এটা 1.01 নামে অভিহিত করা হয়েছে। আমরা বইটা আগেই দেখলাম। এই বইটা বাজারে অনেকগুলো বই আছে, বইয়ের তো কোনো অভাব নেই। তা আমি এই বইটাকে পছন্দ করলাম আর কি। ভাবলাম যে এই বইটা আমি কিনি। এই বইটা আমি কিনেছি আর কি। এই বইটা কেনার পরে এখান থেকে আমরা তথ্যগুলো নেওয়ার চেষ্টা করেছি হুবহু বই থেকে। আমরা এই বইটাই আলাপ করব আর কি, যাতে স্টুডেন্টরা উপকৃত হতে পারে আর কি। বইটা নিউ গ্রিন পাবলিকেশন ছাপাইছে, কারা ছাপাইছে কি ওটা আমার জানার বিষয় না। তবে আমি বইটা কিনছিলাম এই যে হাজি বুক ডিপো থেকে, এই নীলক্ষেত ঢাকা থেকে। ওনার একটা নাম্বারও আছে। এটা এটা কোনো বিজ্ঞাপন বা অন্য কিছু না। আমি বইটা এখান থেকে কিনেছি। তোমরা যদি ইচ্ছা করো বইটা এখান থেকে সংগ্রহ করতে পারো। আর এই বইটা আসলে অনেকগুলো সম্মানিত টিচার লিখেছেন আর কি। যেসব টিচাররা বইটা লিখেছেন, আহ, তাদের ভেতরে কার নাম বলবো, এখানে 10টা নাম আছে। এই প্রফেসর কাজী মোহাম্মদ আকরাম হোসেন, উনি লিখেছেন বইটা। ওনার বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে আর কি। ঢাকা সিটি কলেজের টিচার বর্তমানে। প্রফেসর মোহাম্মদ ওবায়দুল্লাহ নয়ন, আহ, উনি যে কলেজের টিচার সেটা দেওয়া আছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। মোহাম্মদ আব্দুল হান্নান, উনি মাইলস্টোন কলেজ উত্তরা ঢাকা। রাশেদ গাজী আর নিজামুদ্দিন। রাশেদ গাজী হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, হাজীগঞ্জ চাঁদপুর। আর নিজামুদ্দিন হলো হাটহাজারী সরকারি কলেজ চট্টগ্রাম। আর প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবির, উনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। আর ইকবাল হোসেন সরকার, উনি ঢাকা ইম্পেরিয়াল কলেজ ঢাকা। আর বাঁধন প্লাসিড রোজারিও, ইনি নটরডেম কলেজের টিচার। আর কুররাতুন আইন, ইনি কোন কলেজের টিচার? বিএফ শাইন কলেজ, তেজগাঁও ঢাকা। আর ইমদাদুল বারী শাওন, উনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের টিচার। এই মোটামুটি। তা আমি এই টিচার, যতগুলো সম্মানিত টিচার এখানে বইটা লিখেছেন আর কি, তাদেরকে আমি কনগ্রাচুলেট জানাচ্ছি, এই সমস্ত ডিস্ট্রিক্ট বই রাইটারদের। এবং তাদের জন্য আমি দোয়া করছি, সাপ্লিকেট করছি যে আল্লাহ তাদের জন্য গ্রেট সাকসেস দেন। কেন বইটা অনেক তথ্য সম্বলিত একটা বই। আমি দেখলাম কিছু চ্যাপ্টার। ওকে, এখন এই বইটার যে চ্যাপ্টার গুলো আছে, এই চ্যাপ্টার গুলো তো অনেক চ্যাপ্টার আছে। বিশেষ করে এখানে 10টা চ্যাপ্টার আছে। এই 10টা চ্যাপ্টার, তার ভিতরে আছে হিসাব বিজ্ঞান পরিচিতি। এর ভিতরে অনেক টপিক আছে, সাব টপিক। হিসাব বিজ্ঞানের বইসমূহ, তারপরে ব্যাংক সমন্বয় বিবরণী, রে অমিল, নীতিমালা হিসাব বিজ্ঞানের, প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, কার্যপত্র, দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, আর্থিক বিবরণের একতরফা দাখিলা পদ্ধতি। যা হোক, এই 10টা অধ্যায় আছে এখানে। এইটার আবার সেকেন্ড খণ্ডও আছে আর কি, মানে এই প্রথম পত্রের সেকেন্ড খণ্ড আছে।
মানে এটা মানে আমরা বলছি দ্বিতীয় খণ্ড আর কি। প্রথম যে পত্রতা দ্বিতীয় খণ্ড, সেখানেও বেশ কিছু চ্যাপ্টার আছে, যে চ্যাপ্টারগুলো আমরা শিখব। সেখানে কয়টা চ্যাপ্টার আছে আমরা দেখছি এখানে। সূচিপত্রে টোটাল 10টা চ্যাপ্টার আর কি। তার 7টা চ্যাপ্টার হলো ফার্স্ট পার্টে, আর 3টা চ্যাপ্টার সেকেন্ড পার্টে, এরকম বিষয়টা সম্ভবত। আমি ইন্টারমিডিয়েটের বই সম্পর্কে অত বেশি আমার ধারণা নেই, কারণ আমি অনার্স মাস্টার্স বা বিবি এমবিএ লেভেলে পড়াই ইউনিভার্সিটিতে। সেখানে আসলে এই বিষয়গুলো এভাবে আছে ইংলিশে আর কি। এগুলো আছে প্রাথমিকভাবে স্টুডেন্টরা এমবিএও প্রিন্সিপাল সব অ্যাকাউন্টিংয়ে বেশ কিছু তথ্য পড়ানো হয়, সেটার সাথে এখানে আছে, সেটা বাংলাতে আর কি। আর বিবিএ তো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা বেসিক অ্যাকাউন্টিং নামে পড়ানো হয়, সেখানেও তথ্যগুলো আছে, কিন্তু সব ইংলিশে আর কি ওখানে, আর কিন্তু এখানে বাংলায়। এমবিএতে বিবি এমবিএ সব জায়গায় তোমরা জানো যে এখানে ইংলিশে পড়ানো হয়। এই আচ্ছা, এখন আমরা বলছি যে এখানে অনেক স্টুডেন্ট আছে যারা অনলাইনে হিসাব বিজ্ঞান শিখতে আগ্রহী হতে পারে আর কি। আমরা বলেছি এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ভালো হয়, মেসেজ দিলে পরিচয় দিয়ে। তা আমরা তাদেরকে একটা গ্রুপ করে আমরা ওই গুগল মিটে আমরা সপ্তাহে অন্তত 2 দিন আমরা তাদের দেখাতে পারবো আশা করছি। মাসে সপ্তাহে 2 দিন বা 2 দিন হলে মাসে 8 দিন হয়, সপ্তাহে 3 দিন হলে 12 দিন হয় আর কি। আমরা 12 দিন দেখাবো মাসে আশা করছি। এই, সেটা খারাপ হবে না, ভালোই হবে। সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এখানে জয়েন করতে পারবে। আমরা প্রথমত হিসাব বিজ্ঞান পরিচিতি, ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং, সেটা আমরা দেখব। এখানে অনেকগুলো সাব টপিক আছে। সাব টপিকগুলো এই যে ভূমিকা, হিসাব বিজ্ঞানের ধারণা, হিসাব মানে ব্যবসার ভাষা হিসেবে হিসাব বিজ্ঞান। এখানে এই তথ্যগুলো আমরা যদি দেখি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, এই তথ্যটা বেশি হয়ে গেছে, সরি। মূল্যবোধ, জবাবদিহিতা সৃষ্টি প্রক্রিয়া হিসাব বিজ্ঞানের ভূমিকা, অন্যান্য বিষয়ের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, হিসাব তথ্যের ব্যবহার ও ব্যবহারকারী, আর লেনদেনের ধারণা, লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের শ্রেণীবিভাগ, লেনদেনে ব্যবহৃত বিভিন্ন দলিলপত্রের ব্যবহার ও ছক, তারপর হিসাব সমীকরণ। খুব মজার মজার জিনিস আছে এখানে। হ্যাঁ, অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয় ইংলিশে। হিসাব সমীকরণের সেবামূলক প্রতিষ্ঠানের লেনদেনের প্রভাব কেমন, হিসাবের ধারণা, তারপরে হিসাবের বৈশিষ্ট্য, হিসাবের কাঠামো বা ছক, হিসাবের শ্রেণীবিভাগ, হিসাবের শ্রেণীবিভাগের ভিত্তি, ব্যবহারিক সাধারণ উদাহরণ, আর ব্যবহারিক সৃজনশীল উদাহরণ, এরকমভাবে। আর এক নজরে এ অধ্যায়ের প্রতিবার সংজ্ঞা ও গুরুত্বপূর্ণ তথ্যাবলী, যা বহু নির্বাচনী উত্তর প্রদানে সহায়ক হবে। আর এমসিকিউ আছে বহু নির্বাচনী প্রশ্ন, আর ব্যবহারিক সাধারণ প্রশ্নাবলী, আর ব্যবহারিক সৃজনশীল প্রশ্নাবলী। আমরা সবগুলোই আলাপ করব, আমরা যতদূর পারি ছোট ছোট করে আমরা আলাপ করব, যাতে কোনো টপিক বাদ না পড়ে। তবে এই বইয়ে যে টপিকগুলো আছে, অন্য বইয়ে কি আছে সেটা আমার জানা নেই। এই টপিকগুলো হয়তো এইচএসসি যখন এক্সাম হবে তখন এটা সুন্দর করে কভার করতে পারবে আশা করি। হয়তো এই যে টপিকগুলো এই সম্মানিত টিচাররা বই লিখেছেন। ওকে, আমরা ভূমিকা ইন্ট্রোডাকশন আর কি, এটা নিয়ে একটু আলাপ করি। আহ, ভূমিকা বলতে এখানে মানে এই যে হিসাব বিজ্ঞান যে বইটা, এই হিসাব বিজ্ঞানেরই ভূমিকার কথা বলা হয়েছে। হিসাব বিজ্ঞানের ভূমিকা যেটা, এটা ভূমিকা ও কার্যক্রম এই 2 রকম। মানে ভূমিকা মানে ভূমিকা থেকেই আসছে, অর্থাৎ সৃষ্টির আদি থেকে। এটা বলা হয়েছে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত ব্যাপৃত। তার মানে হলো যখন এই দুনিয়ার সৃষ্টি হয়েছে, দুনিয়ায় মানুষ আসছে, হিসাবও সেখান থেকেই আসছে, কারণ হিসাব ওখান থেকেই শুরু। হয়তো আমরা দেখা যাচ্ছে ইসলামের কিছু নর্মস আছে, বা যে কোনো ধর্মের কিছু নর্মস আছে, সেখানে কিছু গোনার বিষয় আছে, টাকা গোনার বিষয় আছে, বা আগের আমলে যেভাবে মুদ্রা বা যাই ছিল, বা একটা পশু পাখিও তো গুনতে হতো, তো ওটা একটা হিসাব আর কি। কারণ সকল নবীরা পশু পাখি তারা চড়াইছে আর কি। এখন পশু পাখিরও কিন্তু কি আছে,
তাদের গোনার একটা বিষয় আছে, তা সেটাও আমরা বলতে পারি। আচ্ছা, হিসাব রাখার জন্য আহ, তারা বিভিন্ন বিষয় ইউজ করতো, সেটা আমরা দেখবো পরবর্তীতে। এবার বলছে পৃথিবীতে হিসাব বিজ্ঞানের যাত্রা মানব সভ্যতার মতোই প্রাচীন ও ক্রম বিবর্তনশীল। মানে যাত্রা মানব সভ্যতা যখন থেকে আসছে, মানব মানব আস্তে আস্তে সভ্য হয়েছে। মানে মানে সভ্যতার মতোই প্রাচীন, মানে এটা খুব এনসিয়েন্ট একটা বিষয়, হিসাব বিজ্ঞান মানে খুব প্রাচীন একটা বিষয় এবং ক্রম বিবর্তনশীল। এটা এটা কন্টিনিউয়াস, এটা চেঞ্জ হচ্ছে আর কি। চেঞ্জ হয়ে এখন বর্তমানে একটা মানে খুব মডার্ন একটা অ্যাকাউন্টিং আমরা পেয়ে। এখন বলছে কখন কিভাবে হিসাব বিজ্ঞানের যাত্রা শুরু হয় সে সম্পর্কে হিসাব বিজ্ঞানীদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। আচ্ছা, আমরা মতভেদে যাচ্ছি না, তবে অনেক হিসাব বিজ্ঞানী ও অর্থনীতিবিদ, কারণ হিসাবের সাথে অর্থনীতির বিশাল সম্পর্ক আছে, আমরা দেখবো সেটা এখানে আছে আমাদের আলোচনায়। আজকে নাই হয়তো, কিন্তু আছে, আলোচনা আছে। এর মতে খ্রিস্টপূর্ব 4500 অব্দে, মানে খ্রিস্টপূর্ব 4500 অব্দে। খ্রিস্টপূর্ব বলতে এখানে কি বোঝানো হয়? হজরত ঈসা আলাইহিস সালাম জন্মের পূর্বকে খ্রিস্টপূর্ব বলা হয়, আর ঈসার পরে যেটা সেটা হলো খ্রিস্টের পরে আর কি। তা এটাকে বলা হচ্ছে 4500 অব্দে হিসাব পরীক্ষার প্রথম প্রচলন শুরু হয়। তার মানে অনেক আগের কথা। বিশ্বের সর্বসাকুল্যে যে জন্মটা, সেটা আমরা বলি অনেক সময় 8,000 বছর, আদম থেকে এই পর্যন্ত 8,000 বছর। তার ভিতরে ঈসা আলাহ সাল্লাম থেকে নোবেল প্রফেট সাল্লাহ সাল্লাম পর্যন্ত 500 বছর, আর ওখান থেকে এখানে আসছে আরো প্রায় 1,500 বছর এই পর্যন্ত প্রফেট থেকে, নোবেল প্রফেট থেকে। তাহলে এই 2,000 বছর হলো। তাহলে 2 আর 4 6,500, 4,500 আর 2,000 6,500 আর 8,000, তাহলে দেখা যায় আদমের 1,500 বছর পরে মোটামুটি হিসাব বিজ্ঞানের একটা ভালো মোটামুটি প্রচলন শুরু হয়েছে আর কি। অর্থাৎ আদম আলাহিসাল্লাম সাল্লাম যদি মনে করি এখানে জন্মগ্রহণ করছে, তার 1,500 বছর পরে এই যে এই প্রক্রিয়ার প্রথম প্রচলন শুরু হয়। তারপরে এখানে জন্মগ্রহণ করছে কে? ঈসা আলাইহিস সালাম। এখান থেকে পরে আসছে আমাদের 2,000 বছর, আর এখান থেকে এই পর্যন্ত আসছে 4,500 বছর। অর্থাৎ পূর্বে 4,500 বছর। তো পূর্বে দেখা যাচ্ছে আমাদের মোট ছিল কয় বছর? 6,000 বছর। আর এই খ্রিস্টের পরে রসুলের থেকে এই পর্যন্ত আরো কত বছর? 8,000 বছর, মানে 2,000 বছর। তাহলে এই 2,000 বছর, আর এখানে গেল কত? 6,000 বছর। 6,000-এর এখানে হলো 1,500, আর এখানে হলো 4,500। তাহলে সব মিলে হলো 8,000। যা হোক, এটা হিসাবের বিষয়টা একটু বললাম যে আমাদের এটাও হিসাব করতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। বলছে তখনকার হিসাব প্রক্রিয়া বর্তমান হিসাব পরীক্ষার মতো বিজ্ঞানসম্মত বা শৃঙ্খলিত ছিল না আর কি। এটা এখন মানব সভ্যতার ক্রমবিবর্তন আর বিনিময় প্রথা প্রসারের সাথে সাথে, বিনিময় প্রথাটা হলো কি, হয়তো দেখা যাচ্ছে আমার চাউল আছে, আরেকজনের ডিম আছে, তা আমি চাউল তাকে দিলাম আর তার কাছ থেকে ডিম নিলাম, দামটা মোটামুটি অ্যাডজাস্ট করে নিলাম বা সমন্বয় করে নিলাম, এটা বিনিময় প্রথা বলা হতো। এই প্রসারের সাথে সাথে মানুষের হিসাব রাখা প্রয়োজনীয়তা বৃদ্ধি পায়। তখন মানুষ গুহার গায়ে, পাথর খণ্ডে, গাছের পাতায় বিভিন্ন ধরনের দাগ বা চিহ্ন দেওয়ার মাধ্যমে হিসাব সংরক্ষণ করত। এইটা এটা খুব ক্লিয়ার কথা, এটা খুব বোঝানোর কিছু নেই এখানে, যেটা বোঝানো সেটা অবশ্যই ওই মেক ইট ক্লিয়ার ইনশাল্লাহ। এবার বলছে পরবর্তীতে দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে ইতালি ও তার পার্শ্ববর্তী এলাকায় কেন্দ্র করে অনেক বড় বড় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এবং এই সকল শিল্প ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রাখার সাথে বিভিন্ন পন্থা ও কলাকৌশল অবলম্বন করে তারা সেই সময়। কিন্তু এতেও তাদের মধ্যে ঝগড়া বিবাদ ও কলহ লেগে থাকতো, মানে বিপদ আপদ লেগেই আছে এই হিসাব রাখার জন্য। মানে আমাদের এই সমাজে এত কিছু লিখিত হিসাব রাখা হয়, দুই পক্ষের সিগনেচার করে রাখা হয়, তাই মানুষ এটা ডিনাই করে, এটা স্বীকার করতে চায় না। আর তখন তো আরো ওই গাছের পাতায় হিসাব রাখা, এইগুলো মানে মানুষ মানতেই চায় না, এরকম অবস্থা, ঝগড়া বিবাদ লেগে থাকতো। তাই বলছি ওই সকল অসুবিধা দূর করার জন্য তৎকালীন মানে ইতালীয় একজন ধর্মযাজক ছিলেন, বা উনি গণিত শাস্ত্রবিদও ছিলেন। ধর্মযাজক মানে সে একটা পায়াস পার্সন ছিলেন আর কি, মানে লয়াল ছিলেন, একজন ডিভোটি টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর প্রতি তার একটা ছিলেন, মানে খুব লয়াল ছিলেন। তা উনি আল্লাহর প্রতি লয়াল থাকা এক জিনিস, আর গণিত শাস্ত্র বিশারদ ছিলেন আর কি, তিনি গণিত শাস্ত্রবিদ ছিলেন। ওনার নাম ছিলেন লুকা ডি পেসিওলি। এইটা, তো উনি করছে কি 1994 সালে উনি একটা বই লিখছিলেন, বিখ্যাত গ্রন্থ,
তা সেই গ্রন্থর নাম ছিল সুমা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনিয়েট প্রপোর্শনলিটা। এটা অনেক বড় নাম, আসলে ইতালি ভাষায় লেখা তো, মানে এই বইটা, এটা বইয়ের নাম আর কি। এখানে দুতরফা দাখিলা পদ্ধতি, দুতরফা দাখিলা মানে দাখিলা মানে লেখা আর কি, মানে আমি যা কিছু লিখবো দুই জায়গায় লিখবো, সেটা আমরা পরে দেখাবো, অঙ্কে দেখাবো, সেটা অঙ্কের ক্ষেত্রে রিলেটেড। এখন তোমরা এইটুকু বুঝে রাখো যে দুতরফা দাখিলা, দাখিলা মানে লিখে রাখা, মানে দাখিল করা মানে লিখে রাখা। এখানে একটা দাখিলা পদ্ধতি মানে এটা দুইবার, মানে কোনো ট্রানজেকশন বা কোনো লেনদেন বা কোনো আদান প্রদান হলে বা কেনা বেচা হলে আমি যখন লিখবো তখন দু জায়গাতে লিখবো, একই জিনিস দুই জায়গায় লিখবো। সেটা কিভাবে আমরা তখন দেখাবো, এখন না। আচ্ছা, এইবার বলছে যে তার উপরে ওনার একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারটা ছিল ডি কম্পিউটিস অ্যাট স্ক্রিপচার্স। এই অধ্যায় ছিল, একটা একটা চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটার নাম হলো এই চ্যাপ্টারটার নাম, ওই চ্যাপ্টারে ওনার ওই ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি, ইংলিশে বলে ডাবল এন্ট্রি সিস্টেম, মানে এন্ট্রি করতে হবে দুই জায়গায়, মানে যে কোনো লেনদেন যখন হবে, ট্রানজেকশন যখন হবে তখন দু জায়গাতেই লেনদেনটা লিখে রাখতে হবে। ওটাকেই বলা হয় ডাবল এন্ট্রি সিস্টেম বা বাংলায় বলি দুতরফা দাখিলা পদ্ধতি। এইটা হচ্ছে পরবর্তীতে 1504 খ্রিস্টাব্দে এইটা পুস্তক আকারে প্রকাশিত হয়, চ্যাপ্টারটা দুতরফা দাখিলা পদ্ধতিটা, যার উপর বেস করে এখনো পর্যন্ত, হ্যাঁ, আধুনিক যে হিসাব সেটা প্রচলন আছে। তাহলে এটা ওই সময় 1494, আমরা যদি 1500 সালও ধরি, তাহলে 16, 17, 18, 19, 20, 21, তাহলে এখন প্রায় মানে 500 বছরেরও বেশি হয়েছে। এখন কত সাল? 2024 সাল। অনেক দিন হয়ে গেছে, 500 বছরেরও বেশি হলো। এখন বলছে যে এবার শিল্প বিপ্লবের পরে আর কি, জেমস কেলি হিসাব রক্ষণের উপরে প্রিন্সিপালস অফ ডাবল এন্ট্রি সিস্টেম অফ বুক কিপিং নামে একটা বই ইংরেজিতে প্রকাশ করে। এই বিংশ শতাব্দীতে মানুষের চাহিদা আর সরবরাহ বৃদ্ধির সাথে সাথে হিসাব ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হয়েছে আর কি। আচ্ছা, এখন বলছে যে এ সময় বিভিন্ন ধরনের ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠান হিসাব রাখার আধুনিক প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভব করে। আচ্ছা, তার মানে যে আধুনিক ব্যবসা বাণিজ্য ও যত বৃদ্ধি পাচ্ছে বা আধুনিকতার ছোঁয়া পাচ্ছে, তখন কিন্তু হিসাবে আধুনিকতা আসতে হবে, এবং সেটাও আমাদের তীব্রভাবে এটা অনুভূত হচ্ছে আর কি, যে না আমরা কিভাবে কি করব, যে আধুনিক ছোঁয়া কিভাবে দিব। এই জন্য প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ব্যবসায়িক ও সামাজিক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থা, এটা সবসময় পরিবর্তন হচ্ছে। এ সকল পরিবর্তনে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য লেনদেনগুলোকে সংক্ষিপ্ত ও শ্রেণীবদ্ধ করার প্রয়োজন হয়। এখন আমরা যদি অনেক লেনদেন আমরা দেখব, সেটা আমাদের এখানে জাবেদা খতিয়ান, রেওয়া মিল এগুলো আছে তো, তা এইগুলো আমরা পরে দেখব, সেটা এখনই সম্ভব না। আস্তে আস্তে আমরা ওখানে জানবো। এই জন্য লেনদেন যদি সারা বছর জার্নাল আমরা যদি লিখি, তাহলে হাজার হাজার পাতা হবে। কেউ যদি হিসাব দেখতে চায়, তাহলে হাজার হাজার পাতা যদি তাকে দেয়, সে বলবে ভাই এই হিসাব আমার দরকার নেই। এই জন্য যত সংক্ষিপ্ত করা যায়, যত শ্রেণীবদ্ধ করা যায়, তত আমাদের জন্য মঙ্গল। সেই কথাটা এখানে বলা হয়েছে যে লেনদেনগুলোকে সংক্ষিপ্ত করতে হবে এবং শ্রেণীবদ্ধ করতে হবে, এটা প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। মানে এই সকল প্রয়োজন মেটানোর জন্য হিসাব বিজ্ঞানে তার বিভিন্ন কলাকৌশল ও নতুন নতুন শাখা প্রশাখা নিয়ে আবির্ভূত হয়। যেমন আর্থিক হিসাব বিজ্ঞান, উৎপাদন বা হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, নিরীক্ষা শাস্ত্র, এগুলো হিসাব বিজ্ঞানের একটা একটা শাখা। এটা আমরা আলাপ করব, আমাদের আলাপে আছে, এগুলো আমাদের আলোচনায় আছে, এগুলো আমরা ডিসক্রাইব করব ইনশাল্লাহ। এই এখানে আর্থিক হিসাব বিজ্ঞান, মানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বা যার বাংলায় লেখা আছে আমরা সেটাই বললাম এভাবে। উৎপাদন বা হিসাবে না, কস্ট অ্যাকাউন্টিং, এটা কারখানার জন্য দরকার হয়। ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এটা ব্যবস্থাপনার জন্য দরকার হয়, প্রতিষ্ঠানে ইনসাইড যারা ম্যানেজার থাকে, ম্যানেজমেন্টের জন্য, যারা কোম্পানি পরিচালনা করে তাদের দরকার হয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আর অডিটিং, নিরীক্ষা শাস্ত্র, যে হিসাবগুলো যে লিখে রাখলাম, এগুলো ভুল ত্রুটি হলো কিনা, এগুলো কারেকশনে তো দরকার হয়, তাই না? ভুল তো হতেই পারে। এই জন্য নিরীক্ষা শাস্ত্র দরকার, যেটা ইংলিশে বলে অডিটিং, অডিট দরকার। এবং ব্যবসায়িক এবং সামাজিক প্রতিষ্ঠানে হিসাব বিজ্ঞানের নানাবিধ গুরুত্বের কারণে অনেকে হিসাব বিজ্ঞানকে ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস বলা হয়। মানে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। হিসাব বিজ্ঞানকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, বিজনেসের ভাষা। এটা সেলফ এক্সপ্লেনেটরি হতে হবে, অর্থাৎ এটা যেন নিজেই বোঝা যায়। মানে হিসাবটা এমনভাবে থাকবে, কেউ যদি কোনো একজন টিচার যদি দেখে যে একটা অঙ্ক করা হিসাবে, তাহলে স্টুডেন্টের অঙ্কটা যখন টিচার দেখে, তখন সে এক নজরে দেখতে বুঝতে পারে যে হ্যাঁ এটা ঠিক আছে। তার মানে অঙ্কটা সঠিক হলে সে বলে ইয়েস, ওকে। যদি ভুল হয় তাহলে নট ওকে।
তার অর্থ হলো যে বিজনেসে যখন আমরা হিসাব রাখবো, কেউ যদি হিসাবটা দেখে সে যেন এটা দেখে বুঝতে পারে যে ইয়েস, যেমন আমরা গল্প পড়ি, কবিতা পড়ি, পড়ি না? আমরা বিভিন্ন সাবজেক্ট পড়ি। তা এই অ্যাকাউন্টিংও একটা সাবজেক্ট। এই সাবজেক্টের একটা পার্ট হলো অ্যাকাউন্টিং এর থিওরিটিক্যাল পার্ট আর ম্যাথমেটিক্যাল পার্ট। তা ম্যাথমেটিক্যাল পার্টটাও আমরা বলছি এটা একটা আর্ট আর কি, এটা একটা সায়েন্স। এটা যে কেউ মানুষ যেন দেখে বুঝতে পারে আহ, যে হ্যাঁ এটা একটা ভাষা, এই ভাষাটা যেন অঙ্কের ভাষা, অঙ্কের ভাষা বুঝতে হবে আমাদের। এমন ভাবে রাখতে হবে যেন এটা ইজিলি আন্ডারস্ট্যান্ড হয়, ইজিলি এটা মেক ক্লিয়ার হয়। এই এবং বলছে অ্যান এইড টু ম্যানেজমেন্ট, এটা মানে এটা মানে ব্যবস্থাপনার কাছে একটা সাহায্য বই হিসাবে এটা আসছে, মানে অ্যাকাউন্টিংটা এটা নামে এটা অভিহিত করেছে। এখন আধুনিক বিশ্বে যে গ্লোবাল ভিলেজ ও আইটি প্রযুক্তির কারণে হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পেয়েছে। মানে আমরা গ্লোবাল ভিলেজ বলছি, মানে ওই যে বিশ্বটারে দেখবো আমি আপন হাতের মুঠোয় ভরে, কবি নজরুলের সেই কবিতার মতো। সে বিশ্ব এখন তো আমরা একটা গ্লোবাল ভিলেজ আমরা বলি, যে এটা গোটা বিশ্ব একটা গ্রামের মতো হয়ে গেছে, এটা বলা হয়েছে। মানে আমরা মনে করছি যে এখন আমেরিকায় কি হচ্ছে, ইংল্যান্ডে কি হচ্ছে, অস্ট্রেলিয়া কি হচ্ছে, জাপানে কি হচ্ছে, আমরা এখানে দেখে বুঝতে পারছি। এবং আইটি প্রযুক্তির কারণে মানে হিসাব বিজ্ঞানের গুরুত্ব প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। প্রতিটি ব্যবসায়ী বা সামাজিক প্রতিষ্ঠানকে কোনো না কোনো ব্যক্তির নিকট জবাবদিহি করতে হবে, অবশ্যই করতে হয়। এই জবাবদিহিতা সৃষ্টিতে হিসাব বিজ্ঞান ব্যাপক ভূমিকা পালন করে। তার মানে হিসাবটা যদি আমরা ভালো করে রাখি, এটা একটা জবাবদিহিতা। তাই হিসাব বিজ্ঞানকে আধুনিক বিশ্বে একটি জনপ্রিয় পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, আমরা এই যেটুকু শিখলাম, এইটুকু তো শিখলাম যে আমরা একটা জাস্ট একটা অংশ শিখলাম, যেটাকে আমরা বলছি যে ভূমিকা। তা এই আমাদের যে হিসাব বিজ্ঞান পরিচিতি আর কি, যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার নাম হলো হিসাব বিজ্ঞান পরিচিতি। এখন এই চ্যাপ্টারটা বা এই অধ্যায়টা আমরা যদি পাঠ করি, তাহলে শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে? শিখতে পারবে যে হিসাব বিজ্ঞানের ধারণা, মানে হিসাব বিজ্ঞানের কনসেপ্টটা সে বর্ণনা করতে পারবে, মানে তার হিসাব বিজ্ঞানটা আসলে কি জিনিস সেটা তো আমরা এখনো শিখিনি, সেটা সে বর্ণনা করতে পারবে। তারপর ব্যবসায়িক ভাষা হিসেবে হিসাব বিজ্ঞানের গুরুত্ব কি সেটা ব্যাখ্যা করতে পারবে। তারা মূল্যবোধ ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য হিসাব বিজ্ঞানের ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারীদের সম্পর্কে বর্ণনা করতে পারবে। তারা ব্যবসায়ের লেনদেন শনাক্ত করে হিসাব সমীকরণ এগুলোর প্রভাব ব্যাখ্যা করতে পারবে। আর লেনদেনের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষকে হিসাবের শ্রেণী অনুযায়ী আহ, ভাগ করতে পারবে আর কি। আর অন্যান্য বিষয়ের সাথে মানে হিসাব বিজ্ঞানের যে সম্পর্ক আমরা বললাম, যে অ্যাকাউন্টিং সাথে ম্যানেজমেন্টের কি সম্পর্ক, অ্যাকাউন্টিং সাথে ইকোনমিক্স এর কি সম্পর্ক, সেটা জানতে পারবে এই মোটামুটি। তারপরে এখানে কিছু মূল শব্দ আছে, যে শব্দগুলো আমরা শিখতে পারবো। মানে ব্যবসায়িক ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ বিজনেস, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, অবজেক্টিভ অফ অ্যাকাউন্টিং, হিসাব তথ্যের ব্যবহারকারী, ইউজার্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, লেনদেন ট্রানজ্যাকশনস, লেনদেনের প্রামাণ্য দলিল, ডকুমেন্টারি এভিডেন্স, হিসাবের সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাবের কাঠামো, স্ট্রাকচার অফ অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টস আর কি। আর অন্যান্য হিসাবের সাথে হিসাব বিজ্ঞানের সম্পর্ক, রিলেশন অফ অ্যাকাউন্টিং উইথ আদার অ্যালাইড সাবজেক্ট। এই মানে এগুলো বাংলা আর ইংরেজি, এগুলো মূল শব্দ কিওয়ার্ডস যেটা সেটা আমাদের অবশ্যই প্রয়োজন হবে, না আমরা এগুলার ইংরেজিটার সাথে সাথে আমরা শিখে নিতে পারবো। যেহেতু উপরের লেভেলে যারা বিজনেসে পড়বে তাদের জন্য এই শব্দগুলো খুব গুরুত্ব বহন করবে। এই জন্য যে টিচাররা বইগুলো লিখেছেন তাদেরকে ধন্যবাদ, যে সুন্দর একটা বিষয় এখানে অবতারণা করার জন্য। আমরা সবাইকে থ্যাংক জানাচ্ছি ওয়াচিং দিস লেকচার। এই লেকচারটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা কাটেচি করেছি, কাটেচিটা তোমরা পড়ে নিতে পারবে, অসুবিধা হবে না। এই থ্যাংকস টু এভরিওয়ান।